আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই প্রার্থী হিসেবে লড়বেন। তিনিই দলের মনোনীত প্রার্থী। তাকে কেউ বাইরে ঠেলে দিচ্ছে না। তিনি নিজেও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাচ্ছেন না। স্থানীয় সময় বুধবার ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রচারাভিযানে থাকা কিছু কর্তা ব্যক্তির সঙ্গে এক ফোন কলে এসব কথা বলেন বাইডেন। জো বাইডেন এমন এক সময় এই কথা বললেন যখন প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর বিষয়ে নিজ দলের ভেতর থেকেই চাপ রয়েছে তার উপর। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বৃহস্পতিবারের বিতর্কে ধরাশয়ী হওয়ার পর থেকে আগামী নভেম্বরের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বাইডেনের উপর চাপ ক্রমেই বাড়ছে। সূত্রগুলো জানায়, টেলিফোনে কথা বলার সময় বাইডেন বলেন, আমি নির্বাচনে লড়ছি। ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী দৌড় থেকে কেউ তাকে বাইরে ঠেলে দিচ্ছে না। তিনি দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী। রয়টার্স জানিয়েছে, নির্বাচনের মাস চারেক আগে এসে দাতাদের অনেকেই বাইডেনকে সরে যেতে বলছেন। ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত কংগ্রেস সদস্যদের অনেকেই সংশয় প্রকাশ করে প্রকাশ্যে বলেছেন, আগামী নভেম্বরের নির্বাচনে বাইডেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিতে পারবেন না। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্রেটিক পার্টির এক সদস্য সংবাদ মাধ্যমকে জানান, কয়েকদিনের মধ্যে তার দলের ২৫ জন কংগ্রেস সদস্য প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বাইডেনের প্রতি আহ্বান জানানোর প্রস্তুতি নিতে শুরু করেছেন। এদিকে দলের অভ্যন্তরীণ চাপের মুখে বাইডেন পদত্যাগ করতে পারেন এমন একটি আলোচনা প্রচার হয়েছিল, তবে বুধবার এক প্রশ্নের জবাবে বিষয়টি নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়েরে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল বাইডেন পদত্যাগের বিষয়টি বিবেচনা করবেন কিনা। জবাবে কারিন বলেন, অবশ্যই না। ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার। নির্বাচনের আগেই পরাজয় স্বীকার করে নেয়ার আভাস দিয়েছে ১৪ বছর ধরে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। জনমত জরিপগুলো বলছে, এবার বড় ব্যবধানে জিততে চলেছে বিরোধী দল লেবার পার্টি। নির্বাচনী প্রচারণার শেষ দিনে কনজারভেটিভ পার্টির প্রধান ঋষি সুনাক এবং লেবার প্রধান স্টারমার প্রচারণা চালান। শেষ দিনের প্রচারণায় তারা দেশের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলেন। দুজনেই দাবি করেন, যদি তাদের প্রতিপক্ষ জয় পায় তাহলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। সার্ভেশনের নির্বাচনে বিশ্লেষণে দেখা গেছে, পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে অন্তত ৪৮৪তে জয় পাবে লেবার পার্টি, যা ১৯৯৭ সালে টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন লেবারের ৪১৮টি আসনের জয়ের চেয়েও বেশি। সেবার ব্রিটেনের ইতিহাসে সর্বোচ্চ জয়ের আসনের কীর্তি গড়েছিল লেবার পার্টি। অপরদিকে কনজারভেটিভ পার্টি মাত্র ৬৪টি আসনে জয় পাবে বলে জানিয়েছে সংস্থাটি। যদি এই ধারণা সঠিক হয় তাহলে ১৮৩৪ সালে প্রতিষ্ঠিত হওয়া কনজারভেটিভ পার্টি তাদের ইতিহাসে সবচেয়ে কম আসনে জয় পাওয়ার লজ্জায় পড়বে। অন্যান্য নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, লেবার কম ব্যবধানে জিতবে, তবে কনজারভেটিভদের জয়ের সম্ভাবনার কথা বলেনি কোনো জরিপ সংস্থাই। ব্রিটেনের নির্বাচিত সরকারের ৫ বছরের মেয়াদ। সর্বশেষ ২০১৯ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন কনজারভেটিভ পার্টি, তবে কয়েক দফার নেতৃত্বে পরিবর্তন আনার ফলে দলটিতে চলছে অস্থিরতা। গাজা উপত্যকায় বুধবার ও বৃহস্পতিবার আরও ২ সেনা কর্মকর্তার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েল। নিহত ২ জন ইসরায়েলি সামরিক বাহিনীর ক্যাপ্টেন ছিলেন। তবে হামাস বলছে, এদিন সুজাইয়ার কমান্ড সেন্টারে তাদের হামলায় আরও অন্তত কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হতাহতের কথা গোপন করার অভিযোগ রয়েছে। বুধবার সুজাইয়া ছাড়াও আরও বিভিন্ন এলাকায় প্রতিরোধ যুদ্ধ অব্যাহত ছিল। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, সহযোগী প্রতিরোধ সংগঠনের সমর্থন নিয়ে তারা গাজা সিটির সুজাইয়া এলাকায় দখলদার সেনাদের কমান্ড হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে। হামলায় কমান্ড সেন্টারে থাকা বেশ কিছু সেনা নিহত কিংবা আহত হয়েছে। হামলার পরপরই সেখানে উদ্ধারকারী হেলিকপ্টার আসতে দেখা যায়। গত কিছুদিন ধরেই সুজাইয়ার অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তারা এই দফায় এলাকাটিতে প্রচুর বাড়িঘর ধ্বংস করেছে। প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলি বাহিনীকে ঠেকাতে প্রতিদিন লড়াই করে যাচ্ছে। তবে গত কয়েকদিনের মধ্যে বুধবার প্রথম সুজাইয়ার কমান্ড সেন্টারে হামলা হলো। এছাড়া সুজাইয়ার আরেকটি এলাকায় অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের উপর মর্টার হামলা চালিয়েছে আল কাসামের যোদ্ধারা। দক্ষিণ গাজার রাফা শহরের তাল আল সুলতান এলাকায় 2টি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কের উপর আল ইয়াসিন 105 রকেট হামলা চালিয়েছে আরেক দল হামাস যোদ্ধা। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ জানিয়েছে, সুজাইয়ার কাছে আল মোন্তার পর্বত এলাকা অবস্থান নেয়া ইহুদিবাদী সেনাদের একটি দলের উপর হেভি ক্যালিবারের মর্টার হামলা করা হয়েছে।
তাল আল হাওলা এলাকার 10 নম্বর সড়কে ইসরায়েলি গাড়ি বহর এগিয়ে এলে আগে থেকে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। রাফা শহরের হালাল মার্কেট এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি মিলিটারি বুলডোজারের উপর আরপিজি শেল দিয়ে হামলা করা হয়েছে। একই শহরের পৌর স্টেডিয়ামের কাছে মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে তাকিব বোমার বিস্ফোরণ ঘটায় যোদ্ধারা। এছাড়া গাজা এনভেলপ এলাকার অবৈধ ইহুদি বসতিগুলোর উপর ঝাঁকে ঝাঁকে রকেট হামলা করা হয়েছে। আল কুদস ব্রিগেডস আরও জানিয়েছে, মুজাহিদিন ব্রিগেডসের সহযোগিতায় সুজাইয়া এলাকায় অগ্রসরমান ইসরায়েলি সেনা ও সামরিক যানের ওপর মর্টার হামলা চালানো হয়েছে। বুধবার রাতে গাজা উপত্যকায় আরেক সেনা কর্মকর্তার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। নিহত কর্মকর্তা 7ম আর্মার্ড ব্রিগেডের একজন টিম কমান্ডার ছিলেন। তার পদবি ছিল ক্যাপ্টেন। আগের দিন প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এক মেজর নিহত হওয়ার কথা স্বীকারের পরদিনই আরেক অফিসারের লাশ পাওয়ার কথা স্বীকার করল আইডিএফ। বৃহস্পতিবার সকালে উত্তর গাজায় এক প্লাটুন কমান্ডার নিহত হওয়ার কথা জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। পদবিতে তিনিও ক্যাপ্টেন ছিলেন। এছাড়া এদিন আরও 3 সেনা গুরুতর আহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। যথারীতি বুধবারও উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, এদিন 100-রও বেশি রকেট হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। বুধবার ইসরায়েলি হামলায় মোহাম্মদ নেহমি নাসের নামে হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের উপকূলীয় তাইর শহরে তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় একটি ইসরায়েলি ড্রোন। এই হত্যাকাণ্ডের পর হিজবুল্লাহর হামলার গতি আরও বেড়েছে। বুধবার হিজবুল্লাহর যোদ্ধারা দিনের শুরুতেই অধিকৃত গোলান উপত্যকার ইসরায়েলি সেনা অবস্থানের উপর 100টি গ্র্যাড রকেট নিক্ষেপ করে। এই হামলার টার্গেট ছিল ইসরায়েলি বাহিনীর নাফা ঘাঁটির 210তম বাসান আঞ্চলিক ডিভিশনের হেডকোয়ার্টার। এছাড়াও অন্তর্ভুক্ত ছিল নর্দার্ন রেজিমেন্টের এয়ার ডিফেন্স কমান্ড ও কেলা ব্যারাকের এয়ারফোর্স সেকশন। ইসরায়েলি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে হিজবুল্লাহর রকেট হামলার পর কয়েকটি জায়গায় ধোঁয়া উঠতে দেখা গেছে। এছাড়া এদিন কিরিয়াত সামোনা সেনা ঘাঁটির 669তম হিরাম আঞ্চলিক ব্রিগেডের হেডকোয়ার্টার লক্ষ্য করে হেভি ক্যালিবারের ফালাক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। একই দিন সন্ধ্যায় দ্বিতীয় দফায় কেলা ব্যারাকের পদাতিক সেনাদলের ওপর গ্র্যাড রকেট হামলা হয়েছে। এছাড়া জারিদ সেনাঘাঁটি লক্ষ্য করে বুরকান রকেট হামলা করা হয়েছে। এই রকেট 500 কেজি পর্যন্ত বিস্ফোরকবাহী ওয়ারহেড বহন করতে পারে। এসব হামলার সময় ইসরায়েলি বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজাতে শোনা গেছে। এছাড়াও এদিন ছোট ছোট কিছু হামলা চালিয়েছে হিজবুল্লাহর কয়েকটি ইউনিট। কয়েক দফা আর্টিলারি হামলাও করা হয়েছে তাদের উপর। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবের সংশোধনী প্রস্তাবগুলো খতিয়ে দেখার কথা জানিয়েছে ইসরায়েল। কোনো প্রতিক্রিয়া জানানোর আগে তারা পুরো বিষয়টি আরও ভালোভাবে যাচাই করবে, বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছে। তারা জানিয়েছে, মধ্যস্থতাকারীদের কাছ থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের কাছে হামাসের নতুন প্রস্তাবনাগুলোর একটি কপি পৌঁছেছে। এরপর সেটিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। মোসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, বন্দি মুক্তি চুক্তির বিষয়ে হামাসের মন্তব্যগুলো ইসরায়েলের কাছে পৌঁছেছে। হামাস জানিয়েছে, তারা সর্বশেষ দাবি দেওয়া সম্বলিত কিছু নথি মধ্যস্থতাকারীদের কাছে পাঠিয়েছে। সংগঠনটি বলছে, যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তি করতে আমরা সবসময় আগ্রহী এবং মধ্যস্থতাকারীদের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা মধ্যস্থতাকারীদের কাছে কিছু ধারণা পাঠিয়েছি, যার মধ্যে আছে যুদ্ধ বন্ধ করা এবং গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করা। হামাস সবসময় চুক্তির বিষয় নমনীয় এবং অন্যদিকে প্রতারণা ও এড়িয়ে যাওয়ার প্রবণতা রয়েছে ইসরায়েলের মধ্যে। পৃথক আরেক বিবৃতিতে হামাস জানিয়েছে, কাতারে অবস্থান করা তাদের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন যুদ্ধবিরতির বিষয়ে। এছাড়া সর্বশেষ বিষয়গুলো নিয়ে তুর্কি কর্মকর্তাদের সাথেও তার আলোচনা হয়েছে। চলমান আলোচনায় হামাস সবসময় ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 6 মাসেরও বেশি সময় ধরে গাজায় যুদ্ধবিরতি নিয়ে জোর তৎপরতা চলছে, কিন্তু ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে চাইছে না। সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করলেও ইসরায়েলি সরকার তাতে রাজি হয়নি। হামাস বলেছে, তারা স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়া কোনো চুক্তিতে যাবে না। আগের দিন মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক রিপোর্টে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী বর্তমান অবস্থায় হামাসকে গাজার ক্ষমতায় রেখে যুদ্ধবিরতিতে যেতে চাইছে। সেনাবাহিনী বলছে, চুক্তি করাই বন্দীদের ছাড়িয়ে আনার সর্বোত্তম উপায়, তবে নেতানিয়াহুর অফিস তাতে রাজি নয়। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ইসরায়েলি সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর কার্যালয় চুক্তির বিষয়ে সময়ক্ষেপণ করছে।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের ছাদে উঠে ফিলিস্তিনের পক্ষে বেশ কয়েকটি ব্যানার ঝুলিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী ক্যানবেরায় অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনে ফিলিস্তিনপন্থী ব্যানার ঝোলানো হয়েছে এবং কিছু ব্যানারে ইসরায়েলি যুদ্ধাপরাধের প্রতিবাদ সম্বলিত বক্তব্য রয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে অন্তত 4 জন বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনের ছাদে উঠে পড়েছেন। সেখানে তারা কয়েকটি ব্যানার ঝোলানোর পাশাপাশি একজন হাতে মেগাফোন দিয়ে ইসরায়েলি যুদ্ধাপরাধের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। তাদের ঝোলানো একটি ব্যানারে লেখা ছিল, ফ্রম রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। এই স্লোগানটি দিয়ে জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথাই বোঝানো হয়। এছাড়া অস্ট্রেলিয়াকে উপনিবেশ বানিয়ে আদিবাসীদের উপর হত্যাকাণ্ডের বিরোধিতাও করেন বিক্ষোভকারীরা। পার্লামেন্ট ভবনে ব্যানার টাঙানোর সময় এক বিক্ষোভকারী মেগাফোন হাতে বলেন, আমরা কখনোই ভুলব না, আমরা কখনোই ক্ষমা করব না, আমরা প্রতিরোধ চালিয়ে যাব। কয়েক ঘন্টা পরে বিক্ষোভকারীরা নিজেরাই তাদের ব্যানারগুলো সরিয়ে নেয়। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দেখা গেছে। বিক্ষোভকারীরা বেসামরিক লোকদের ওপর ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ডের নিন্দার পাশাপাশি দ্রুত যুদ্ধবিরতির দাবি করেছেন। এছাড়া গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে ইসরায়েল শাস্তির দাবিও জানাচ্ছে তারা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।